আমি কিভাবে তোমার বাবা হয়ে গেলাম? ইরফান তার বাবার কথা বুঝল না। বাইরে যেতে যেতে বলে, ওকে আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বউকে। বাট তুমি প্রিপারেশন নাও। নেক্সট 1 মান্থ তুমি তোমার বউ ছাড়া থাকছো। ইটস ফাইনাল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে ছেলের প্রস্থান দেখলেন। মাইরা সকাল সকাল তার কাছে আবদার করেছিল সে পার্লারে গিয়ে সাজবে। তারেক নেওয়াজ বলেছিল বাড়িতে আসতে বলে দিয়েছে মেকআপ আর্টিস্টদের, কিন্তু মাইরে মানেনি। সে আবদার করেছে পার্লারে গিয়েই সাজবে। ওখানে ফারহাও আসবে, দুজন একসাথে সাজবে। বাচ্চা মেয়ে, বাবার কাছে আবদার করেছে। সে বাবা হয়ে কি করে মেয়ের এইটুকু আবদার ফেলবে? ইরফান ঘুমিয়েছিল, কিন্তু এখন তার বউহারা হতে হচ্ছে। এই ছেলের জন্য কবে না জানি বুড়ো বয়সে তার বউকে একেবারে হারিয়ে ফেলতে হয়। বিড়বিড় করে, নির্লজ্জ ছেলে, বাবার পিছে লাগতে লজ্জা করে না তোমার? শুধু আমার বউকে দূরে ঠেলে দিলে হয়েছে। তোমাকে তোমার বউয়ের ঝাঁটার বাড়ি খাওয়াবো আমি বলে দিলাম। ইরফান আবারও পুরো বাড়িতে মাইরাকে খুঁজেছে, কিন্তু পায়নি। কাউকেই পাচ্ছিল না। সবশেষ রাতুলকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে জানায় মাইরা সহ তাদের সব কাজিনরা পার্লারে গিয়েছে, তবে সে ঠিকানা জানে না। ইরফান আবারও তার বাবার কাছে আসে। তারেক নেওয়াজ তার ছেলেকে দেখেই কেমন ভীত চোখে তাকায়। মনে হচ্ছে তার জীবনে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম তার ছেলে। ইরফান কিছু জিজ্ঞেস করার আগেই তারেক নেওয়াজ দ্রুত বলে, ধানমন্ডি রোড পাস হাউস 29-এর প্রথম তলায় তোমার বউ আছে। ইরফান ছোট করে বলে, ওকে। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ অসহায় চোখে দেখল তার ছেলে বউ পাগল হওয়ায় তার খুশি হওয়া উচিত নাকি তাকে সেকেন্ডে সেকেন্ড আতঙ্কে ফেলছে। এর জন্য তার মারাত্মক কষ্টে জর্জরিত হয়ে শোক পালন করা উচিত। এসব ভেবে ভদ্রলোক চরম হতাশার শ্বাস ফেলেন। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে বাড়িতে থাকা মেহমানসহ সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের আগে বর বাড়িতে দেখে সিভিল ড্রেসে কোথায় বেরিয়ে যাচ্ছে। রাতুল এগিয়ে এসে বলে, আরে ইরফান ভাই, তোমার তো বিয়ে, ভুলে গেলে? ইরফান পায়ের গতি না থামিয়ে বরং বাড়িয়ে বলে, বিয়ে ক্যান্সেল। ইরফানের কথায় বিনা মেঘে বজ্রপাত পড়ল যেন। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, এসব কি বলছো বাবা? সব আয়োজন শেষ, আর তুমি বলছো বিয়ে করবে না? ইরফান তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার হাজব্যান্ড আমার বউকে লুকিয়ে রেখে এসেছে। আমি ওকে আনতে চাচ্ছি, আর এসব অ্যারেঞ্জ করার জন্য আফসোস হলে তুমি আর বাবা আরেকবার বিয়ে করে নাও। কথাটা বলেই ইরফান আর এক সেকেন্ডও দাঁড়ায় না, বাড়ি থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের পাশে তারেক নেওয়াজ এসে দাঁড়িয়েছিল। ছেলের কথা শুনে ভদ্রলোক কাশতে কাশতে সোফায় বসে পড়েছে। রুমা নেওয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে রাতুল মাথা চুলকায়। ছেলের দ্বিতীয়বার বিয়ে করতে মন চাইছে না বলে কি সুন্দর করে বাবা মাকে বিয়ে করার অফার করলো। কত ভালো ছেলে, কতই না দয়ালু ছেলে। কথাগুলো এক সাইড দিকে হয়েছে, যার ফলে বাইরের কেউ শুনতে পায়নি। নয়তো আজ এত মেহমানের সামনে রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজের কি হতো? তারেক নেওয়াজ হতাশ। রুমা নেওয়াজ নিজ স্বামীর পানে চাইলে তারেক নেওয়াজ বলে, ও কিছুতেই আমার ছেলে নয়, হলে শুধু তোমার ছেলে। তুমি কি কোনোভাবে বিয়ের আগে এরকম নির্লজ্জ টাইপ ছিলে রুমা? হয়তো বিয়ের পর শুধরে গিয়েছো, তাই আমি বুঝতে পারিনি। তোমার কারণে আমার ভোলা ভালা ছেলে বদলে এরকম একটা বজ্জাত ছেলে হয়েছে। রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় নিজ স্বামীর পানে। রাতুল শব্দ করে হেসে ওঠে। এগিয়ে এসে বলে, আরে তোমরা তো চাপ নিচ্ছ কেন? এত ভালো ছেলে কোথায় পাবে? কি সুন্দর বিয়ের অফার দিল। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, তবে রে? রাতুল এক দৌড়ে পগার পার। রুমা নেওয়াজ কী বলবেন বুঝলেন না। তার ছেলেটা এভাবে কথা বলে কবে থেকে? ভাবনা রেখে তারেক নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ের আগে নিশ্চয়ই একটার পর একটা রিলেশন করেছিলে, তখন এসব নির্লজ্জপনা করেছ। সেসবই আমার ছেলেটার মধ্যে ধীরে ধীরে ফুটে উঠছে। এসবের মাসুল আমি তুলব, শুধু বিয়েটা একবার মেটুক। কথাটা বলে জায়গাটি প্রস্থান করে। তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার জীবনে এ কোন ঝড় এলো? এর চেয়ে তার ছেলে বউহীনেই তো ভালো ছিল। তারেক নেওয়াজের এক চাচাতো ভাই এসে তার পাশে বসলে তারেক নেওয়াজ নিজেকে সামলে নেয়। আর কি কি বাকি রেখেছে তার বজ্জাত ছেলে, সেসব ভেবেই তার ঘাম ছুটবে। তারেক নেওয়াজের বলা ঠিকানায় এসে ইরফান গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে গেলে দেখল মাইরা, ফারাহা সহ আরও তার আর ফারাহার কাজিনরা বেরিয়ে আসছে। ইরফান থেমে যায়, তার দৃষ্টি মাইরার পানে। মাইরার পরনে কালো শাড়ি,
যার উপর জরি, স্টোন আর এমব্রয়ডারি কাজ। গতকাল ইরফান নিজেই মাইরার জন্য এই শাড়িটি কিনে এনেছিল। সে যতটা ভেবেছিল মাইরাকে তার ভাবনায় কল্পরানির চেয়েও বেশি সুন্দর লাগছে। ইরফান কেমন স্থির চোখে মাইরার পানে চেয়ে আছে, যেন ওই দিনেই জলজন্ত এক নিখুঁত চাঁদ জমিনের বুকে একটু একটু করে পা ফেলছে। মাথায় কালো স্টোনের হিজাব বাঁধা, 2 হাত ভর্তি কালো চুড়ি, মুখে অত্যাধিক প্রসাধনীর ছোঁয়া। ইরফান ঢোক গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শার্টের 2টো বোতাম খুলল। দৃষ্টি মাইরার পানে। মাইরা বেশ কসরত করে সিঁড়ি বেয়ে নেমেছে। ইরফানকে দেখে সে সহ ফারাহার তাদের কাজিনরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান আর শুদ্ধর বিয়ে পড়ানো হবে এক জায়গায়, আর এর জন্য তারেক নেওয়াজ আর ফারাহার বাবা আলোচনা করে একটি রিসেপশন বুক করে, যেখানে ইরফান শুধু একসাথে যাওয়ার কথা। আর মাইরা যেহেতু ফারাহার সাথে আছে, তাদের পার্লারে এখন থেকে একসাথে যাওয়ার প্ল্যান। কিন্তু ইরফানকে তাও আবার একদম সাদামাটাভাবে দেখে মাইরার একটু হজম হলো না। বিস্ময় নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে এসে দাঁড়ায় ইরফানের সামনে। অবাক হয়ে বলে, আপনি এখানে কেন? আর আপনার শেরানি কোথায়? ইরফান মাইরার দিকে চেয়ে তার গ্র্যান্ডমা মাইরাকে একটা ছোট্ট নাকফুল দিয়েছিল। মাইরার নাকে আজ সেই নাকফুল নেই, বরং ওই নাকফুলের জায়গায় গোল রিংয়ের মতো, যেটাকে নথ বলে, কপালের কাছে এসে ঠেকেছে টিকলি। মাইরা এর আগেও সেজেছে, তবে এভাবে না। ইরফান মাইরাকে এর আগে লেহেঙ্গা কিনে দিয়েছিল, কিন্তু শাড়িতে কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে। ইরফান আবারও ঢোক গিলে। মাইরা ইরফানকে চুপ করে থাকতে দেখে 2 হাতে ইরফানের হাত ধরে ঝাঁকিয়ে বলে, কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? ইরফান মাইরার দিকে চেয়ে ডান হাত তুলে তার বুকের বাঁ পাশে দেখিয়ে ছোট্ট করে বলে, এখানে পেইন হচ্ছে। ইরফান এমনভাবে কথাটা বলল, মাইরার মনে হচ্ছে ইরফান বুক ব্যথায় কথাই বলতে পারছে না। ভীষণ বিচলিত হয়ে সেও ইরফানের বুকে হাত রেখে মালিশের মতো করে চিন্তিত কণ্ঠে বলে, শিশরাজ, কি হয়েছে আপনার? চলুন ডক্টরের কাছে যাই, পরে বিয়ে করা যাবে। ইরফান মাইরার চিন্তিত মুখপানে দৃষ্টি রেখেই বলে, আমার মেডিসিন আছে। মাইরা বিচলিত হয়ে বলে, তাহলে দ্রুত মেডিসিন খেয়ে নিন। ইরফান ছোট্ট করে বলে, খাবো, তোমাকে আসতে হবে। মাইরা কথা বাড়ালো না। এমনিতেই ইরফানের সেই নাক দিয়ে রক্ত পড়ার দৃশ্য মাইরা এখনও ভুলতে পারে না। মনে হলেই তার শরীরে কেমন কাটা দেয়। ইরফান না বললেও সে ইরফানের সাথে যেত। পিছু ফিরে ফারাহাদের বলার জন্য যেতে চাইলে ইরফান মাইরার হাত টেনে তার গাড়ির দিকে যায়। মাইরা দ্রুত বলে ওঠে, আরে আরে 2 মিনিট দাঁড়ান, আমি ওদের বলে আসি। ইরফান শুনল না। মাইরা পিছু ফিরে গলা চড়িয়ে বলে, আপু তোমরা চলে যাও, আমি ওনার সাথে যাচ্ছি। কথাটুকু বলার মাঝে ইরফান পিছু ফিরে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আবার সাথে সাথে নিজেই নিজের মুখ চেপে ধরে। মানুষ কি বলবে? বিরক্তি কণ্ঠে বলে, আমাকে নামান, এখানে অনেক মানুষ, আর আপনি না অসুস্থ। উফ, নামান তো। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার গাড়িতে গিয়ে বসে। ড্রাইভিং সিটে সে বসে মাইরাকে তার কোলে বসায়। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মাইরা পাশের সিটে বসতে চাইলে ইরফান বাদ সাধে। কয়েক মিনিট গাড়ি চালিয়ে ব্রেক কষে। মাইরা আশেপাশে তাকিয়ে দেখল এটা একদম ফাঁকা একটা জায়গা। ইরফানের দিকে তাকিয়ে বলে, এটা কোথায় আসলেন? বাড়ি যাবেন না? ওষুধ তো বাড়িতে, তাই না? তাহলে? মাইরার কথা বলার সুযোগ পায় না। ইরফান 2 হাতের আজলায় মাইরার মুখ নিয়ে ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা বুঝতেই পারেনি। ক্ষণে ক্ষণে ইরফান মাইরার সব সাজ এলোমেলো করতে উদ্যত হয়। মাইরা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান ছাড়লে তো। 2 হাতে শক্ত করে মাইরার কোমর জড়িয়ে ধরে। মাইরা ভীষণ ছটফট করে। ইরফানকে ভীষণ এলোমেলো লাগে। মাইরা বেশ কসরত করে ঠেলেঠুলে ইরফানকে সরিয়ে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। মাইরাকে আবারও টেনে নিতে চাইলে মাইরা চেঁচিয়ে ওঠে, অসভ্য লোক, আপনি না অসুস্থ? নিজে ওষুধ না খেয়ে আমার সাথে কি শুরু করছেন? আমাকে বিয়ে করতে দিবেন না? সেই সকাল থেকে না খেয়ে দিয়ে সেজেছি, আর আপনি সব এলোমেলো করে দিলেন। বলতে বলতে মাথায় জড়ানো এলোমেলো হিজাব খুলে ফেলল। একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। ইরফান কোনো কথা ছাড়াই আবারও মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা ছটফট করে। এত রাগ লাগছে তার। 2 হাতে ইরফানের দাড়ি ধরে টানে। ইরফান মাইরাকে ছেড়ে মাইরার 2 হাত ধরে রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মাইরা অসহায় কণ্ঠে বলে, আপনি আসলেই খুব খারাপ, আমার সব নষ্ট করে দিলেন। আমি বিয়েই করব না, আপনি বাড়ি গিয়ে ওষুধ খান। ইরফান চোখ ছোট ছোট করে বলে, বিয়ে ক্যান্সেল, আর আমার মেডিসিন আমার কাছেই আছে, বাড়ি গিয়ে কী করব? মাইরা অবাক হয়ে বলে, তাহলে খাচ্ছেন না কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, খাচ্ছিলাম তো, তুমি ডিস্টার্ব করছো।
মাইরা চোখ বড় বড় করে বলে, আপনি কি পাগল? আপনি তো ওষুধটা বেরই করেননি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন তো তুমি। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আপনার না বুকে ব্যথা? ইরফান মাইরার লিপস্টিক মেশানো ঠোঁট জোড়ায় ডান হাতের বুড়ো আঙুল চালিয়ে ঠান্ডা গলায় বলে, বউ এভাবে সাজলে আমার বুকে পেইন হয়, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম বাট ফলোয়ার মেডিসিন খেতে হয়। মাইরা ইরফানের কথা বুঝতে পেরে কেমন লজ্জায় মিয়ে যায়। ইরফান মাইরার নাকের নথ ঘোরাতে ঘোরাতে বলে, সুন্দর লাগছে। মাইরা আরও লজ্জা পায়। ইরফান এভাবে কখনো তার প্রশংসা করেনি। প্রথমবারের মতো এমন প্রশংসা পেয়ে মাইরার হাত পা দিয়ে যেন ঠান্ডা কিছু বয়ে যায়। নিচু মাথা আরও নিচু করে নেয়। ইরফানের ফোনে কল আসে। ইরফান বিরক্ত হয়। বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে দেখল শুদ্ধর কল। কল রিসিভ করে ওপাশ থেকে শুদ্ধ বলে, শুনলাম তুই নাকি পার্লারে গিয়েছিস। তুই কি চাইছিস? আমার চাই তোকে যেন বেশি সুন্দর লাগে? সে তুই চাইতেই পারিস, কিন্তু পার্লারে গেলে তো তোকে হিজড়ে বানিয়ে দিবে। সাহ, তোর কি রুচি রে? ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে ফালতু কথা রেখে কাজের কথা বল। শুদ্ধ হেসে বলে, আমি সহ সবাই তোর জন্য বসে আছি, তাড়াতাড়ি আয়, রিসিপশনে যাব। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বলিস তো বিয়ে ক্যান্সেল। শুদ্ধ পাত্তা না দিয়ে বলে, আরে ভাই, সে তো তুই মাইরাকে ডোন্ট লাইক ইউ করতে করতে ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারিস না। সেরকমই এখন দেখা যাবে বিয়ে ক্যান্সেল বলে আরও 10বার বিয়ে করার জন্য লাফাবি। মাইরা ইরফানের কান থেকে ফোন টেনে তার কানে নেয়, অতঃপর ইরফানের দিকে চেয়েই বলে, ভাইয়া, আমি বিয়ে করব। আপনি যে আমার জন্য ছেলে দেখতে চেয়েছিলেন, দেখেননি? শুদ্ধ হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, মাইরা দেখে। আর শোনা গেল না। ইরফান রেগে মাইরার থেকে ফোন কেড়ে নিয়ে ফোন সুইচ স্টপ করে দিয়ে গাড়ি ব্যাক সিটে ছুটে মারে। মাইরা দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে যেতে চাইলে ইরফান দু হাতে মাইরাকে শক্ত করে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, কাকে বিয়ে করবে বলছিল? মাইরা মুচড়ামুচড়ি করতে করতে বলে, আপনাকে আপনাকে ছাড়ুন আমায়, আমার হাড়গোড় সব ভেঙে গেল। ইরফান হাতের বাঁধন ঢিলে করার বদলে আরও শক্ত করল। মাইরা অসহায় কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আপনাকেই তো বিয়ে করতে চাইছি, কিন্তু আপনি আমায় বিয়ে করতে চান না, গিরগিটি একটা। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, স্টুপিড বাদর, বিয়ে করলে টাইম ওয়েস্ট হবে। মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, মানে সময় নষ্ট হয় বলে বিয়ে করবে না? এই লোকটাকে কি বলা উচিত? রেগে বলে, হায় রে আমার পাঞ্চুয়াল মানুষ রে, এই সময় বাঁচিয়ে কোনো মহাকাশে অভিযান চালাবেন আপনি? ইরফান হাতের বাঁধন সামান্য ঢিলে করে একটু হেসে বলে, তোমার মহাকাশে। মাইরা থতমত খেয়ে তাকায়, চোখ বুঝে নেয়, মাথাটা নিচু করে থুতনি এক দল গলার নিচে নামিয়ে ফেলে। ইরফান ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি আর একটু দীর্ঘ হয়, অতঃপর বলে, আমার কাছে মাস্ক আছে, তুমি চাইলে মাস্ক দিয়ে মুখ ঢাকতে পারো। মাইরা রেগে মেগে দু হাতে ইরফানের গলা চেপে ধরে বলে, আপনার চেয়ে একটা অসভ্য লোকও ভালো আছে। ইরফান গাল চুলকায়, সাথে মাইরার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। মাইরা আবারও লজ্জা পায়, দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে গিয়ে বসে। এবার ইরফান কিছুই বলল না। মাইরা দেখল ইরফান সেই একই ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। মাইরার কান্না পাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি একটা বখাটে, আমি আপনাকে টিস করেছেন, আমি আপনাকে একদম ছাড়ব না বলে দিলাম। ইরফানের তবুও কোনো পরিবর্তন নেই, বরং মাইরার অবস্থা দেখে হাসি চওড়া হয়, আর মাইরার লজ্জা বাড়ে। মাইরার সিটের উপর পা তুলে একদম উল্টো ঘুরে বসলো। এ সভ্য লোকের দিকে সে আজ মরে গেলেও তাকাবে না। ইরফান কিছুই বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটু পরপর আর চোখে মাইরার দিকে তাকায়। মাইরা একবার ইরফানের দিকে তাকিয়েছিল, চোখাচোখি হওয়ায় মাইরা আবার সাথে সাথে ওদিকে ফিরে। ইরফান ডান হাতে স্টিয়ারিং ঘোরায়, বা হাতের বুড়ো আঙুল দিয়ে সাবধারিতে স্লাইড করতে করতে ঠোঁট পাকিয়ে বলে, স্পেশাল মোমেন্ট, লজ্জা পাওয়া উচিত, বাট তুমি অপোজিট কেন? মাইরা এবার এগিয়ে এসে দু হাতে ইরফানের মুখ চেপে ধরে কান্না মাখা গলায় বলে, আল্লাহর দোহাই, এবার আপনি চুপ করুন। ইরফান বা হাতে মাইরাকে তার কোলে ভালোভাবে বসিয়ে মাইরার মাথা তার বুকে রেখে স্বাভাবিক হয়ে বলে, ওকে, আপাতত রেস্ট করো। মাইরা আর কিছুই বলল না, ওভাবেই থাকলো। ইরফান শুদ্ধকে কল করে জানিয়ে দিয়েছে সে আর মাইরা এখান থেকে রিসিপশনে যাবে, শুদ্ধদের চলে যেতে বলেছে। মাইরাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিরিয়ানি খাইয়েছে। এরপর ওষুধের দোকানে গিয়ে মাইরার দুপুরের আর রাতের ওষুধ কিনেছে, সাথে একটি পানির বোতল। এগুলো কিনে গাড়িতে এসে বসে ইরফান। মাইরার দিকে ওষুধ আর পানি বাড়িয়ে দিলে মাইরা বিনা বাক্যে ওষুধ খেয়ে নেয়। তার তো মনেই ছিল না সে বাড়িতেই ওষুধ রেখে এসেছে।
ইরফান মাইরার কাছে থাকা একটি ছোট্ট ব্যাগে রাতের ওষুধ রেখে বলে, এটা রাতে মনে করে খাবে, আমি বিজি থাকতে পারি। মাইরা ভীষণ আপ্লুত হলো ইরফানের সব মনে আছে দেখে। এরপর ইরফান বেশ কিছুক্ষণ ড্রাইভ করে একটি শপিং মলে যায়। গাড়ি থেকে নামার আগে মাইরার শাড়ি যে একটু একটু এলোমেলো হয়েছিল তা সুন্দর করে ঠিক করে দেয়। হিজাব দিয়ে মাইরার মাথা ডেকে দিয়ে মৃদুস্বরে বলে, ট্রায়াল রুমে গিয়ে হিজাব বেঁধে নিবে, ওকে? মাইরা আবদার করে বলে, আপনি বেঁধে দিন। ইরফান মাইরের মুখের দিকে তাকায়, সে তো কখনো হিজাব বাঁধেনি। মাইরার আবদার মানল চুপচাপ। বেশ অনেকটা সময় নিয়ে মাইরাকে হিজাব বেঁধে দেয়। এরপর তার ফোনের সেলফি ক্যামেরা অন করে মাইরার সামনে ধরে বলে, আসলেই অনেক ভালো হয়েছে। আপনি কেমন জানেন? এই যে ক্লাস 6-7-এ একটা গাইড পড়তাম, একের ভিতর সব। আপনি সেই গাইডের মতন মানুষ একটা, ভেতরে সব গুণই আছে। ইরফান ফোন পকেটে রেখে বলে, আর তুমি মানুষের ভেতর বাদর, উপরে মানুষ, ভেতরে বাদরামিতে ভরা। মাইরা ভোতা মুখে তাকায়, সে কি সুন্দর প্রশংসা করলো, আর এই লোকটা কি করলো। মাইরা একটু ঝুঁকে ইরফানের পকেট থেকে ফোন বের করে। ইরফান কিছু বোঝার আগেই একদম রাস্তার মাঝে ফোন ছুঁড়ে মারে। ইরফান হতভম্ব হয়ে দ্রুত মাইরার পাশের জানালায় উকি দিয়ে দেখলো তার ফোন অলরেডি কয়েকটা গাড়ি পিষে দিয়ে গুরু গুরু করে দিয়েছে। ইরফান মাইরার দিকে চেয়ে রেগে বলে, স্টুপিড, কি করলে এটা? ওখানে আমার কত ইম্পর্ট্যান্ট থিম ছিল। কোনো আইডিয়া আছে তোমার? মাইরা তার সিটে বসে ভাবলেশীনভাবে বলে, আপনি জানেন না, বাদরদের মাথায় বুদ্ধি থাকে না। ওরা হাতের কাছে যা পায় পছন্দ না হলে সেটাই ছুঁড়ে ফেলে দেয়। বাদর বললেন, আবার বাদরামি সহ্য করবে না? তা তো হবে না সোনা। ইরফান চোখ ছোট ছোট করে বলে, সোনা? মাইরা থতমত খেয়ে বলে, ওটা একটা ডায়লগের মতন। ইরফান হতাশ হয়ে আরেকবার তার গুঁড়ো হওয়া ফোনটার দিকে তাকালো। স্টুপিডটা তার কত কাজ বাড়িয়ে দিল। মাইরা মিটিমিটি হাসে, ভালোই হয়েছে। মূলত তার রাগ হয়েছিল, অসভ্য লোক, শুধু তার বদনাম করবে। ইরফান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে বের হয়। অপর পাশে গিয়ে গাড়ির ডোর খুলে মাইরা বেরিয়ে আসে। ইরফান মাইরার হাত ধরে সামনে এগিয়ে যায়। মাইরা একটু পর পর ইরফানের দিকে তাকায়। সে বোধহয় ফোনটা ফেলে দিয়ে ঠিক করেনি। মিনমিন করে বলে, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি আসলে বুঝতে পারিনি। ইরফান বাঁ হাতে মাইরাকে তার সাথে আগলে নিয়ে ঘাড় বাঁকিয়ে মাইরার কপালে চুমু এঁকে মৃদু হেসে বলে, ইটস ওকে, আই উইল ম্যানেজ, ডোন্ট ওয়ারি। মাইরা কিছুই বলো না। ইরফানকে তার ভীষণ অদ্ভুত লাগে। না চাইতেও আগে ইরফানের সাথে মেলাতে যায়, আর তখন তার মনে হয় সে বর্তমানে কল্পনার জগতে বাস করছে। ইরফান শপিং মল থেকে ব্ল্যাক কালারের শেরওয়ানির সাথে প্যান্ট কিনে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। মাইরা মুগ্ধ দৃষ্টিতে ইরফানকে দেখে। ইরফানের যে কালো পছন্দ তা মাইরা এতদিনে বুঝেছে, কিন্তু মজার ব্যাপার হলো ইরফানকে কালোতেই ভীষণ সুন্দর লাগে মাইরার কাছে। আর ইরফানের চক্করে মাইরার চোখে এখন শুধু কালো, সব কিছুই সবার আগে চোখে পড়ে। ইরফান এগিয়ে এসে মাইরার হাত ধরে বাইরে বের হয়। ইরফান হঠাৎই দাঁড়িয়ে যায়। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, কি হয়েছে? ইরফান মাইরার শাড়ির এলোমেলো কুচির দিকে চেয়ে আছে। গাড়িতে ওভাবে এলোমেলো হয়ে বসার কারণে মাইরার শাড়ির কুচি একদম নষ্ট হয়ে গিয়েছে বলা যায়। মাইরা আবারও কিছু বলার আগে ইরফান হাঁটু মুড়ে বসে খুব মনোযোগ সহকারে মাইরার শাড়ির কুচি একটা একটা করে গুছিয়ে দেয়। মাইরা মাথা নিচু করে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে। আশেপাশে অনেক পথচারী দাঁড়িয়ে পড়েছে, আবার অনেকের পথের চলাচল থামেনি। তবে দৃষ্টি ঘুরে ফিরে ইরফান মাইরার পানে আসছে। ইরফান খুব নিখুঁতভাবে মাইরার শাড়ির সবগুলো কুচি সাজিয়ে দেয়। এরপর বসা থেকে দাঁড়িয়ে মাইরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরা ইরফানের দিকে চেয়ে হাঁটছে। সে তার অনুভূতি কি করে বোঝাবে। একটু পর কাপা কণ্ঠে ডেকে, শিশরাজ। ইরফান সামনে তাকে হাঁটতে হাঁটতে বলে, আই ডোন্ট লাইক ইউ বাট ফলোয়ার। মাইরা ইরফানের কথা শুনে হেসে ফেল, শব্দ করে হেসেছে। ইরফানের মুখে এই কথাটা কেন যেন ভালোই লাগলো। একটু পর হাসি থামিয়ে দুহাতে ইরফানের বাঁ হাত জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলে, আই হেট ইউ শিশরাজ। ইরফান আর চোখে মাইরার দিকে তাকায়। সুখ হাসলো, কিছুই বলো না। মাইরার মুখেও হাসি। এখনও অনেকেই দুজন কপত কাপতির পানে মুগ্ধতা মিশিয়ে তাকিয়ে আছে। ইরফান মাইরা একেবারের জন্য নিজেদের রেখে অন্যদিকে মন দেয়নি। তারা হয়তো জানেও না তাদের এমন দৃশ্য অনেকেই দুচোখের পাতায় মুগ্ধতার সহিত ভরে নিয়ে তাদের গন্তব্যের পথে গিয়েছে। রিসেপশন জুড়ে শুধু মানুষ আর মানুষ। ফারাহাদের আত্মীয়রা এসে শুদ্ধর সাথে পরিচয় হয়। আবারও কেউ কেউ এমনভাবে তাকায় শুদ্ধর মনে হচ্ছে সে নতুন বউ। তার মুখ ঢাকার জন্য বিছানা থেকে চাদর তুলে আনা উচিত ছিল। শুদ্ধর মনটা খারাপ, সে ফারাহাকে দেখতে পায়নি। রিসেপশনে এসে ইরফানের জন্য ওয়েট করতে করতেই যেন সে বুড়ো হয়ে যাবে। বেয়াদব বিয়েটা
করে বউকে নিয়ে যা। আর এই ফারাহাটা যে কোথায়, একেবারে দেখিনি তা নয়, একবার দেখেছিল, কিন্তু মুখ দেখতে পায়নি। তাকে দেখেই আরও বেশি এমন করছিল। আর যদি সে বন্যা হতো, তবে ফারাহাকে থাপ্পড় দিত একটা। তাকে মুখটা একটুখানি দেখালে দিল না। এসব নেওয়া যায় না। নাসিম আর তার মা গ্রাম থেকে এসেছে। নাসিম আসবে না বলে পণ করেছিল, কিন্তু ফাইজ আর ইরফানের বাবা যেন পারলে তার পা ধরছিল। এরপরও যদি না আসতো, বেয়াদবি হয়ে যেত। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বলে, বাল, বিয়ে করব না। নাসিম চোখ ছোট ছোট করে বলে, করিস না? কে তোকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাই, আমার মারাত্মক কষ্ট রে। ফারাহার মুখ দেখতে পাইনি। তুই ভাবতে পারছিস আমি এই মুহূর্তে একটা ছ্যাঁকা খাওয়া পাবলিক? নাসিম হেসে কিছু বলতে চাইলেও মাইরাকে দেখে থেমে যায়। ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। মাইরা ইরফানের হাত ধরে মাত্র ভেতরে প্রবেশ করল। ইরফানের গায়ে কালো শেরওয়ানি, মাইরার পরনে কালো শাড়ি। শুদ্ধ আর চোখে নাসিমের দিকে তাকায়। নাসিম যেন টেনে হিঁচড়ে তার চোখ দুটোকে মাইরা থেকে সরিয়ে মেঝেতে নিবদ্ধ করল। ফারাহা সেখানে আছে। মাইরাকে সেখানে নিয়ে যায় সবাই মিলে। ইরফান এগিয়ে আসে শুদ্ধর কাছে, যেখানে মুরব্বীরা সবাই আছে। তারেক, নেওয়াজ, ফাইজের বাবাসহ আরও সব মুরব্বীরা আছে। শুদ্ধ ইরফানের মাথা ফাঁকা দেখে তার নিজের মাথার পাগড়ি খুলে ইরফানের মাথায় দিলে ইরফান সাথে সাথে মাথা থেকে সেটি নামিয়ে ঠাস করে শুদ্ধর মাথায় রাখে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে মাথায় দে এটা, নয়তো তোকে দেখে আমি বর্বর ফিল পাচ্ছি না। ইরফান গম্ভীর গলায় বলে, আমার বউ ফিল করতে পারলেই হবে। নাসিম পাশ থেকে মৃদু হাসল। ইরফান তার দিকে একবারও তাকায়নি, উল্টো তাকে যে ইচ্ছে করে অ্যাভয়েড করছে এটাও বুঝতে পারল। নাসিম গলা ঝেড়ে বলে, দোস্ত, কংগ্রাচুলেশন। ইরফান নাসিমের দিকে তাকালো না, সামনের দিকে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে বলে, থ্যাঙ্কস। শুদ্ধ একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। নাসিমের দিকে একটু এগিয়ে এসে বলে, একটু সময় দে, ও ঠিক হয়ে যাবে। নাসিম কিছুই বলল না, চুপ করে থাকলো একটা চাপা শ্বাস ফেলে। মাইরা ফারাহার পাশে গিয়ে বসলে দেখলো কোথা থেকে মিলে দৌড়ে এসে মাইরার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। মাইরাও মিলাকে জড়িয়ে ধরে। একটু পর মিলা মাইরাকে ছেড়ে কোমরে হাত দিয়ে বলে, কই ছিলি রে তুই? সে কখন থেকে এসে বসে আছি। মাইরা কিছু বলার আগেই মিথিলা বলে ওঠে, আজ আমাদের ইরফান ভাইয়ের মতো স্বামী নাই বলে কারো কোলে উঠতে পারি না। মাইরা ভীষণ লজ্জা পায়। ইরফানকে উল্টো পাল্টে দুতে ইচ্ছে করলো তার। অসভ্য লোক একটা। মিলা চোখ ছোট ছোট করে তাকায়, কানের কাছে মুখ নিয়ে বলে, তোর কাছ থেকে ছেলেদের পারফিউমের গন্ধ পাচ্ছি ময়না, সামথিং সামথিং। মাইরা রেগে বলে, দেখ বাল, যা তো, যা খা, খেয়ে বিদায় হ। মিলা কোমরে হাত দিয়ে বলে, এই বেদব, আমি খালি খেয়ে যাব কেন? সাথে বান্দিয়াও নিয়ে যাব। মিলার কথায় সবাই হেসে ফেলল। মাইরাও হেসে ফেলল। লাবিব কোথা থেকে দৌড়ে এসে মাইরার কোলের উপর হাত রেখে বলে, আপুই আপুই, আমাকে তুমি কাও, আমি শুকিয়ে গেছি। লাবিবের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। মাইরা লাবিবকে কোলে নিয়ে বেশ কয়েকটা চুমো খায়। পাশ থেকে ফারাহা লাবিবের গাল টেনে বলে, আপুইয়ের চুমো না খেলে তুমি শুকিয়ে যাও? লাবিব মাথা উপর নিচ করে। লাবিবের কাণ্ডে সবাই হাসছে। মিলে এগিয়ে এসে বলে, এই সানা, তোমাকে এত পাকা পাকা কথা কে শিখিয়েছে? লাবিব মিলার দিকে তাকিয়ে বলে, খুশিব দুলাভাই। মাইরা কেসে ওঠে। মিলা চোখ বড় বড় করে বলে, কি সাংঘাতিক শালা দুলাভাই রে, একজন শিখিয়েছে আরেকজন শিখে নিয়েছে। মাইরা কপাল চাপড়ায়। এই অসভ্য লোকটা তার দুধের বাইটাকে যে আর কি কি শিখিয়েছে আল্লাহ ভালো জানে। ইনায়া অবাক হয়ে বলে, আল্লাহ, ভাই এসব শিখিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাইরা বিড়বিড় করে, তোমাদের ভাই যে কী পরিমাণ অসভ্য সেটা যদি তোমরা জানতে। বহুরূপী একটা, উপরে উপরে ভালো সেজে থাকে। কিছুক্ষণ পর ইরফান আর শুদ্ধর সামনে কাজী সাহেব বসে। ইরফানের পাশে তারেক নওয়াজ বসেছে। একটু দূরে মাইরার মা বসেছে। আর শুদ্ধর পাশে বসেছে ফারাহার বাবা, আর তার পাশে ফায়েজ। ফায়েজ একটু পরপর ইনায়াকে গিয়ে দেখে আসে। এমনিতেই তার বউ অল্প বয়সে তার বাচ্চাটাকে পেটে নিয়ে ঘুরে বেড়ায়। ফায়েজের চিন্তা শেষ নেই। কাজী সাহেব বেশ কিছু কথাবার্তা বলে ইরফান আর তারেক নওয়াজের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কাবিন কত? ইরফানের এসব বিষয় জানা নেই। গতবার তো শুধু কথায় যেন সাইন করেছিল আর কবুল বলেছিল, তাই কৌতূহলী চোখে প্রশ্ন করে, হোয়াট ইজ কাবিন? কাজী সাহেব বোঝানোর স্বরে বলে, কাবিনে যে টাকা দিবে সেই পরিমাণ টাকা স্ত্রীকে দিতে হয়, আর তোমাদের বিচ্ছেদ হলে তখন এটা তোমার স্ত্রীকে পুরোপুরি পরিশোধ করতে দিতে হবে।
কথাটা শুনে ইরফান কটমট দৃষ্টিতে তাকায় কাজী সাহেবের দিকে। ভদ্রলোক হেসে কথাগুলো বলছিল, কিন্তু ইরফানের অমন শক্ত মুখ দেখে তার মুখ থেকে হাসি সরে যায়। ভাবলো সে কি ভুল কিছু বলে ফেললো নাকি। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আরে ম্যাট, আমি আমার বউকে ছাড়বো কেন? এসব ফালতু রুলস টেনে এনে আমার বিয়ে পড়াতে এসেছেন।